ওয়ালাইকুম সালাম এভরিওয়ান। সবসময় ফাইজা আমাকে সবার আগে সালাম দেয়। ওয়ালাইকুম সালাম ফাইজা। আচ্ছা। আচ্ছা, তোমরা কি এখনো ক্লাস 1 এর পিছিয়ে আছো? প্রতিদিন আমার তোমাদেরকে বলতে হবে মাইক যাতে কোনোভাবে আনমিউট না হয়। কারণ মাইকটা যদি এনিহাও আনমিউট হয়ে যায় আমার তো কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। আমি তো আগে যে ফ্লোতে পড়াচ্ছিলাম সেই ফ্লোতে পড়াতে পারি না। সো আজকে যার মাইক আনমিউট হবে আমি তাকে ক্লাস থেকে বের করে দিব। আমি ভেরি সরি টু সে। আমি কোনো কিছুতে এত বেশি বিরক্ত হই না যতটা বেশি বিরক্ত আমি মাইকটা ক্লাসের মধ্যে আনমিউট করাতে হই। আচ্ছা, তো অনেকক্ষণ ওয়েট করলাম আমরা, এবার ক্লাসটা শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে অধ্যায় 11, জীবের প্রজনন। ঠিক আছে? তো জীবের মধ্যে তো আমরা জানি যে উদ্ভিদও আছে, প্রাণীও আছে, রাইট? তো এই চ্যাপ্টারটার মধ্যে অনেকগুলো উদাহরণ আছে, তাই না? এই উদাহরণগুলো সব পড়তে হবে। অনেক আনফরচুনেট নিউজ তোমাদের জন্য, উদাহরণগুলো থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। সো সো সবার ফার্স্টে আমি এই চ্যাপ্টারের জন্য একদম লিখে দিব উদাহরণ মাস্ট। এই চ্যাপ্টার থেকে যদি শুধু একটা একটা কোয়েশ্চেন আসে তাহলে ওই কোয়েশ্চেনটা উদাহরণ থেকেই আসবে। ঠিক আছে? আর বাকি এর চেয়ে বেশি কোয়েশ্চেন আসলে তাহলে আরো বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে পড়াবো ওখান থেকে আসবে। আর আমি ট্রাই করব এই কিছু কিছু কনসেপ্ট, মানে এই চ্যাপ্টার গুলাতে কিছু কিছু কনসেপ্টে স্টুডেন্টদের ঝামেলা থাকে। ওই জিনিসগুলো যতটা বেশি ক্লিয়ার করে বলা যায় আমি ট্রাই করব ওগুলো আজকে ক্লিয়ার করার। ঠিক আছে? ওকে। তো তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। এন্ড অবশ্যই তোমাদের সাথে আমি একটা ইন্টারেক্টিভ ক্লাস নিতে পারলে আমি ভালো লাগবে। আমি যদি অফলাইন ক্লাস নিতে পারতাম আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। কিন্তু যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে আমাদের ইন্টারাকশনটা হবে শুধুমাত্র চ্যাট বক্সে। ঠিক আছে? তোমাদের চ্যাট আমি রেগুলারলি দেখি, সব মেসেজ দেখবো। কিন্তু কোনোভাবে মাইকটা দয়া করে আনমিউট করবা না, আনমিউট করলে আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। দেখা যাবে যে ধরো তুমি দুই তিনজন মিলে এরকম মাইকটা আনমিউট করে ফেলছো, অথবা একজন মাইক আনমিউট করে মার সঙ্গে কথা বলতেছো, মা আমি এটা লাগবে, আমার ওটা লাগবে না। এই কথাগুলো বললে তো হচ্ছে আমার কনসেন্ট্রেশন এখানে ব্রেক হয়ে যায়, রাইট? কাজ আমার তো শোনা লাগবে না তোমার কি লাগবে কি লাগবে না, মার সঙ্গে তুমি কি কথা বলতেছো। এই জন্য কাইন্ডলি মাইকটা খুবই সতর্কভাবে মিউট করে রাখবা। আমি জানি হয়তো মাঝে মাঝে ভুলে আনমিউট হয়ে যায়, বাট এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে প্লিজ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। আশা করি বই খাতা কলম সামনে নিয়ে বসে পড়ছো। তাহলে উদ্ভিদের প্রজনন ফার্স্টে আমরা তো এইটা এতটুকু তো জানি যে এই যে উদ্ভিদের মেইন প্রজনন অঙ্গ কি? ফুল, তাই না? ওকে। ফুলের তো, আচ্ছা আমাকে তাহলে এটা বললো তো, আদর্শ ফুলের কয়টা স্তবক থাকে? দেখি সবার আগে কে বলতে পারে। আদর্শ ফুলের কয়টা স্তবক থাকে? 5টা। সবার আগে অর্পণ বলছে, ভেরি গুড। সেকেন্ড সাজিদ, থার্ড আশফাকুর রহমান শুভ, ফোর্থ তিশা, ফিফথ জাবের বিন জহির। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে। এর মধ্যে বলো তো তাহলে আমার এই যে স্তবক গুলোর মধ্যে থার্ড স্তবক কোনটা? তৃতীয় স্তবক কোনটা? তৃতীয় স্তবক। হুম, কেউ এখনো কারেক্ট আনসার দিচ্ছ না।
এই কোশ্চেনটা একটা ট্রিকি কোশ্চেন কেন? কারণ বইয়ের মধ্যে, এস ভেরি গুড সাজিদ, ভেরি গুড সাজিদ, রাইট আনসার দিছো। তারপরে কে, তাসপিয়া নোভা, তারপর প্রাপ্তি, ভেরি গুড। বইয়ের মধ্যে এক্স্যাক্টলি মানে কি বলে, সিরিয়াল ওয়াইজ লেখা থেকে 3 নম্বরে লেখা আছে করলা বা দলমন্ডল, কিন্তু ফোর্থে লেখা আছে পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম, এবং এটার পাশেই লেখা যে ফুলের তৃতীয় স্তবক হচ্ছে পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম। সো যদি তৃতীয় স্তবক কোনটা জিজ্ঞেস করা হয়, অবশ্যই তুমি হচ্ছে অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক বলতে হবে, ঠিক আছে? ওকে, এই জন্য কোয়েশ্চেনটা করা। আচ্ছা, আর ঠিক আছে, তাহলে হচ্ছে এখন পুষ্পাক্ষ কি, বৃতি কি, দলমন্ডল কি, এই জিনিসগুলো তো আমার আলাদা করে বলতে হবে না। দলমন্ডল বা করলা, এটা তোমাকে অবশ্যই বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক মেনশন করা থাকলে তখন তুমি দলমন্ডল বলবা। এছাড়া অন্যগুলার মানে কয় নাম্বার স্তবক এই রকম কোয়েশ্চেন তেমন একটা আসে না, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখবা যে আহ মানে ফুলের বিভিন্ন অংশের উপরে একটা জায়গা আছে যেখানে হচ্ছে কতগুলা উদাহরণ আছে। উদাহরণ যদি আমি কয়েকটা মেনশন করতে ক্লাসে ভুলেও যাই, স্টিল মনে রাখবা উদাহরণ এই চ্যাপ্টারের জন্য মাস্ট মাস্ট মাস্ট, ঠিক আছে? ওকে, তাহলে অসম্পূর্ণ ফুল কি? যেখানে 5টা স্তবকের মধ্যে যে কোনো একটা স্তবক নাই। সম্পূর্ণ ফুল কি? যেখানে 5টা স্তবকই থাকে। সম্পূর্ণ ফুলের কিছু উদাহরণ আছে, অসম্পূর্ণ ফুলের কিছু উদাহরণ আছে, এগুলা পুরো জানতে হবে। বৃন্তহীন ফুলকে বলা হয় অবৃন্তক ফুল, এটার উদাহরণ আছে। তারপরে উভলিঙ্গ বা বাইসেক্সুয়াল ফুল, জবা ধুতুরা। তারপরে হচ্ছে একলিঙ্গ ফুল বা ইউনিসেক্সুয়াল ফুলের মধ্যে আছে লাউ কুমড়া, দুইটি অনুপস্থিত থাকলে সেটাকে বলে ক্লিপ ফুল বা নিউট্রাল ফুল। ওকে, তো এই উদাহরণগুলো মাস্ট, ঠিক আছে? ওকে, তো তারপরে হচ্ছে যে কি বলে, এরপরে দেখো পুংস্তবকের নিচের দিকে কিছু উদাহরণ ছিল, ওই যে পরাগদণ্ড। আচ্ছা, এই উদাহরণগুলো আমি উদাহরণ আলোচনা করব, বাট তার আগে আমি একটু পুংস্তবক স্ত্রীস্তবক এই জিনিসগুলো সুন্দর করে আলোচনা করি, হ্যাঁ? প্রথমে পুংস্তবক বা অ্যান্ড্রিসিয়াম। পুংস্তবক গঠিত হয় কতগুলা পুংকেশর বা স্টেমেন দিয়ে, ঠিক আছে? আমি একটা ছবি আঁকবো, দেখো এরকম, এইরকম থাকে, ঠিক আছে? তো এরকম মাথার উপরে একটা টুপি থাকে, আর নিচে একটা এরকম লাঠি থাকে। তো লাঠিটাকে আমরা বলি হচ্ছে পুংদণ্ড বা ফিলামেন্ট বলা হয়। আর পরাগধানী, পরাগধানী হচ্ছে মাথার টুপিটা, এটার নাম হচ্ছে অ্যান্থার। ওকে, তো এই যে পরাগধানী, আমরা পরাগধানীর ভিতরের গঠনটা পড়বো। ওকে, দেখা যায় না, তাহলে তোমার হচ্ছে বইয়ের ছবি বের করো, বইয়ের মধ্যে পরাগদণ্ড ছবি আছে, ওটা দেখেই বুঝো, ঠিক আছে? বইয়ের মধ্যে দেখো ফুলটার মধ্যে যে পুংকেশর দিয়ে ই করা আছে না, নোট করা আছে না, মানে পুংকেশর দিয়ে ছবির মধ্যে, ফুলের মধ্যে ছবি, ফুলের ছবির মধ্যে যে পুংকেশর লেখা আছে, ওইখানে দেখো টুপির মতো একটা অংশ আছে, এটা হচ্ছে পরাগধানী, আর নিচে পরাগদণ্ড। ওকে, আচ্ছা, তাহলে যদি হচ্ছে আমার এই যে পরাগদণ্ড গুলো এক গুচ্ছ থাকে তাহলে এগুলোকে বলে একগুচ্ছ। যদি পরাগদণ্ড দুইটা গুচ্ছে থাকে তাহলে সেটাকে বলে দ্বিগুচ্ছ। এখন একগুচ্ছ দ্বিগুচ্ছের যে উদাহরণগুলো আছে অবশ্যই লাগবে। বহুগুচ্ছ থাকলে বহুগুচ্ছের পুংস্তবকের উদাহরণ যেটা শিমুল ফুল, সেটাও লাগবে। এরপর যদি পরাগধানী এক গুচ্ছে থাকে তাহলে সেটাকে আমরা বলি যুক্তধানী বা সিনজেনাসিয়াস। আর মুক্ত অবস্থা থাকলে সেটাকে বলি দল লগ্ন বা এপিপেটালাস। ওকে, এটার উদাহরণগুলো আমাদের লাগবে। ওকে, আচ্ছা, তো এই যে পুংস্তবক আমি বলতেছিলাম কি, পরাগধানী আর পুংদণ্ড, এটা নিয়ে পুংকেশর গঠিত হয়, ঠিক আছে? এখন পরাগধানীর ভিতরে কোষের গঠন সম্পর্কে আমি কিছু একটু বলবো। ওকে, পরাগধানীটাকে যদি আমি ধরো আহ দাঁড়াও, আচ্ছা, পরাগধানীটাকে যদি আরে হুম, পরাগধানীকে যদি আমি এই বরাবর কাটি, এই বরাবর কেটে আমি উপর থেকে যদি দেখি, তাহলে একটু কল্পনা করো কিরকম হবে। তাহলে না এইরকম একটা 4টা খণ্ড বিশিষ্ট একটা ছবির মতো আসবে, 4টা খণ্ড বিশিষ্ট হবে, এটা এরকম হবে।
আমি পিডিএফ থেকে দেখাবো পরে, আমি আগে একটু বোর্ড ওয়ার্ক করতে দেখাই নাই, ঠিক আছে? আর যদি কেউ বোর্ডটা না দেখতে পারো আনফরচুনেটলি, তাহলে কি করবা, পরে ইউটিউবে ক্লাসটা দেখে নিবা, অথবা এখন একটু মনোযোগ দিয়ে শুনো, শুনলেও বুঝবা। ঠিক আছে? এখন এই যে চারটা খণ্ড, চারটা খণ্ডের মধ্যে চারটা এরকম পরাগ থলি থাকে, বুঝছো? পরাগ থলি থাকে, এইটার মধ্যে মেইনলি পরাগ রেণুগুলা থাকে এরকম। ঠিক আছে? তো পরাগ রেণু শুরু থেকেই থাকে না। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড তো জানো, তাই না? আমরা মিয়োসিস মাইটোসিস পড়ে আসছি। তাহলে আহ হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আমরা জানি। পরাগ রেণু হচ্ছে হ্যাপ্লয়েড। ওকে, পরাগ রেণু হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড তো পরাগ, তাহলে কোনো একটা ডিপ্লয়েড কোষ থেকে মিয়োসিসের মাধ্যমে আসছে, তাই না? তো পরাগ রেণুটা কিভাবে আসছে এইটা আমরা একটু দেখবো। মেইনলি এই যে পরাগ থলির ভিতর যে কোষগুলো থাকে, এই কোষগুলোকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ বা আর্কিস্পোরিয়াল সেল। আর্কিস্পোরিয়াল সেল হচ্ছে এই যে, দেখো আমি পরাগ থলিটাকে বড় করে আঁকতেছি এরকম, হ্যাঁ? এটার ভিতর থেকে আর্কিস্পোরিয়াল সেল। এখন দেখো, এই যে পরাগ থলিটা, পরাগ থলির দিকের অংশ দেখো, এটার মধ্যে দুটো অংশ আছে। দেখো, একটা হচ্ছে কেন্দ্রের দিকের কোষ, একটা হচ্ছে বাইরের দিকের কোষ। বাইরের দিকের কোষগুলোকে আমরা বলি দেয়াল কোষ। কারণ কি, দেয়ালের কাছে আছে। ধরো রুমের, একটা রুমের কথা চিন্তা করো, এই পরাগথলি থেকে যদি তুমি একটা রুমের কথা চিন্তা করো, তাহলে রুমের দেয়ালের কাছে যে কোষগুলো থাকবে দূরে দূরে, সেগুলোকে বলবো দেয়াল কোষ। আর মাঝখানের দিকে যে কোষগুলো থাকবে, সেগুলোকে আমরা বলি হচ্ছে আহ প্রাথমিক জনন কোষ বা প্রাইমোরিয়াল জার্ম সেল বলা, ঠিক আছে? আচ্ছা, তো প্রাথমিক জনন কোষ থেকে তৈরি হয়, এই যে দেখো মাঝখানে যে কোষগুলো আছে, এগুলো হচ্ছে প্রাথমিক জনন কোষ। প্রাথমিক জনন কোষ হচ্ছে ডিপ্লয়েড। প্রাথমিক জনন কোষ থেকে তৈরি হয় পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষ থেকে মিয়োসিসের মাধ্যমে তৈরি হয় পরাগ রেণু। ঠিক আছে? পরাগ রেণু হচ্ছে হ্যাপ্লয়েড সেল। ঠিক আছে? এখন পরাগ রেণু, এই যে আমার দেখো, আহ এখন যে মিয়োসিস হয়ে তৈরি হলো কি পরাগ রেণু, তাহলে ফার্স্ট হ্যাপ্লয়েড সেল কোনটা? পরাগ রেণু। এখন এই যে হ্যাপ্লয়েড সেলটা তৈরি হলো, হ্যাপ্লয়েড সেল তৈরি হওয়ার পরবর্তী সময়টাকে আমরা বলতেছি পুং গ্যামেটোফাইট। গ্যামেট তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি গ্যামেটোফাইট। তাহলে পুং গ্যামেট তৈরি হওয়ার প্রক্রিয়া সবার ফার্স্ট হ্যাপ্লয়েড সেল কোনটা? পরাগ রেণু, যেটা পরাগ মাতৃকোষ থেকে মিয়োসিসের মাধ্যমে আসতেছে। এই জন্য এইটাকে বলা হয় পুং গ্যামেটোফাইটের সর্বপ্রথম কোষ। আচ্ছা, তাহলে দেখি, তোমরা বলো তো আমাকে, স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা? স্ত্রী গ্যামেটোফাইটের সর্বপ্রথম কোষ কোনটা? হ্যাঁ অর্পণ, তুমি বের হয়ে আবার জয়েন করে দেখতে পারো। বলো দেখি, স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কোন? কেউ কি পারবা? স্ত্রী গ্যামেটোফাইটের ফার্স্ট সেল, আমি সবগুলা টার্মেরই ইংলিশ বলা ট্রাই করতেছি, তুমি কোনটা বুঝতেছো না বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, মেগাস্পোর মাদার সেল না, মাদার সেল তো ট্রাইজেন বা ডিপ্লয়েড। কিন্তু মাদার সেল থেকে মিওসিসের মাধ্যমে যেটা তৈরি হবে ওইটা হবে হ্যাপ্লয়েড। এবার চিন্তা করে বলো। আচ্ছা, আমি এখন এটার আনসার বলবো না, আমি স্ত্রী গ্যামেটোফাইট যখন পড়াবো তখন আনসার বলবো। ঠিক আছে? না, ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম না। স্ত্রীর মাতৃকোষ না, মাতৃকোষ তো মাদার সেল। মাদার সেল বা মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড, ওরা ট্রাইজ এর, ওরা স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ হতে পারে না। না, জাইগোটও না। আচ্ছা, আমরা সামনে পড়ার সময় বলবো, ঠিক আছে? ওকে, তো তাহলে হচ্ছে এই যে মানে পুংস্তবকেরটা তো বুঝছো, তাহলে পুংস্তবকের মানে পুংস্তবকের মধ্যে পুং গ্যামেটোফাইটের ফার্স্ট সেল কোনটা এটা বলো দেখি। পুং গ্যামেটোফাইটের ফার্স্ট সেল কোনটা? পরাগরেণু বলেন। ঠিক আছে। ভ্রূণ পোষক সেল না 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 না, তোমাদের এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে, বুঝতে পারতেছি আমি। আচ্ছা সমস্যা নেই, সামনে আমি বলতেছি, তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। পরাগরেণু মাত্রই পড়ালাম এটাই। ওকে, তাহলে হচ্ছে পুংস্তবক বা অ্যান্ড্রিসিয়াম সম্পর্কে তো আমরা মোটামুটি ক্লিয়ার হতে পারছি, তাই না? এরপর আমরা সামনে যাবো। এবার কি,
স্ত্রীস্তবক বা গাইনেসিয়াম পড়বো। স্ত্রীস্তবক বা গাইনেসিয়াম, দেখো পুংস্তবক কতগুলো পুংকেশ বা স্টেমেন নিয়ে তৈরি হয়েছিল, তাই না? আর স্ত্রীস্তবক বা গাইনেসিয়াম কতগুলো গর্ভপত্র বা কার্পেল নিয়ে তৈরি হবে। ঠিক আছে, একটু কম্পেয়ার করে ভেবে পড়তে হবে। ঠিক আছে, পুংকেশ কি কি দিয়ে তৈরি ছিল? পরাগধানী আর পুংদণ্ড দিয়ে, মানে অ্যান্থার আর ফিলামেন্ট দিয়ে। আর স্ত্রী স্তবক বা গাইনেসিয়াম, এটা কতগুলো গর্ভপত্র বা কার্পেল নিয়ে তৈরি। আর গর্ভপত্র বা কার্পেল তিনটা অংশ নিয়ে তৈরি: গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। গর্ভাশয়ের নাম হচ্ছে ওভারি, গর্ভদণ্ড হচ্ছে স্টাইল, আর গর্ভমুণ্ড হচ্ছে সিগমা। ঠিক আছে, যদি আমি একটু
হ্যালো। এক্সট্রিমলি সরি, আমার এখানে একটু নেট আর কারেন্ট নিয়ে ঝামেলা হচ্ছিল। আচ্ছা, আমরা শুরু করি। ওকে, আমরা হচ্ছে স্ত্রীসবক বা গাইনেসিয়াম পড়তেছিলাম, রাইট? তাহলে আচ্ছা, তো তাহলে স্ত্রীসবক বা গাইনেসিয়াম হচ্ছে কতগুলো গর্ভপত্র বা কার্পেল দিয়ে তৈরি, রাইট? তো কতগুলো গর্ভপত্র বা কার্পেল দিয়ে তৈরি? গর্ভপত্র বা কার্পেল আবার তিনটা অংশ নিয়ে তৈরি: গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। ওকে, এটাতেই আমি মানে লাস্ট এখান থেকে হচ্ছে আমি সম্ভবত আউট অফ রিচ হয়ে গেছিলাম আর কি। আচ্ছা, যাই হোক। আহ তো দেখো, আমি একটা ছবি আঁকতেছি। সেই ক্যামেরা প্রথম কোর্স কোনটা আমি আবার যখন পড়াবো, কনসেপ্টটা ক্লিয়ার করার পরে জিজ্ঞেস করবো, তখন তোমরা আমাকে বলবে, ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে আহ গর্ভপত্র। তাহলে এইটা এখানে আমার গর্ভের মাথাটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড, আর এটা হচ্ছে গর্ভাশয় বা ওভারি। ওকে, আচ্ছা। তো তাহলে এখানে আমার হচ্ছে থাকে ত্রিরেণু মাতৃকোষ। ওকে, বা এটাই হচ্ছে মাদার সেল, যেটা টয়েস এন। Then এটা থেকে মিয়োসিসের মাধ্যমে চারটা স্ত্রীরেণু কোষ তৈরি হয়, ঠিক আছে? চারটা স্ত্রীরেণু কোষ তৈরি হয়। দেন এই যে চারটা স্ত্রীরেণু কোষ তৈরি হয়, এখান থেকে তিনটাই বিনষ্ট হয়ে যায়, বুঝতে পারছো? আর একটাই শুধুমাত্র থাকে। ওকে, স্ত্রীরেণু মাতৃকোষ থেকে হচ্ছে আমার আহ স্ত্রীরেণু মাতৃকোষ থেকে চারটা স্ত্রীরেণু কোষ তৈরি হয় মিয়োসিসের মাধ্যমে। দেন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর লাস্টের একটা একটা কোষ হ্যাপ্লয়েড, সেটা থাকে। এন্ড দেন এটা থেকে হচ্ছে ভ্রূণথলি তৈরি হয়। আমরা পরাগথলির ভিতরে আর্কিস্পোরিয়াল সেল পড়লাম, যেটা দেয়ালের দিকে দেয়াল কোষ, আর ভেতরের দিকে হচ্ছে প্রাথমিক জনন কোষ। ঠিক আছে? দেন ওইখান থেকে ছিল পরাগ মাতৃকোষ তৈরি হলো, পরাগ মাতৃকোষ থেকে পরাগরেণু তৈরি হলো। আর এখানে স্ত্রীরেণু মাতৃকোষ থেকে প্রথমে চারটা স্ত্রীরেণু কোষ তৈরি হয়েছে। চারটা স্ত্রীরেণু কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। দেন এখান থেকে শুধুমাত্র একটা স্ত্রীরেণু কোষ থাকবে, বাকি তিনটে বিনষ্ট হয়ে যাবে। মানে একটা স্ত্রীরেণু কোষ হচ্ছে ভ্রূণথলির মধ্যে থাকতেছে, ঠিক আছে? এখন দেখো, স্ত্রীরেণু কোষ যে ভ্রূণথলির মধ্যে থাকতেছে, এটার মধ্যে প্রথমে একটা নিউক্লিয়াস থাকে, এইরকম। দেন এই নিউক্লিয়াসটা ফার্স্টে বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করে, উপরে একটা নিচে একটা, ঠিক আছে? উপরে একটা নিচে একটা, এরকম। দেন এই ইচ ইচ নিউক্লিয়াস আবার দুইবার করে বিভাজিত হয়। তাহলে উপরে আমার চারটা সেল থাকে, চারটা নিউক্লিয়াস থাকে। আমি একটু এটা বুঝাই নেই, তারপর তোমরা কথা বলবা, ঠিক আছে? উপরে এই একটা নিউক্লিয়াস থেকে চারটা নিউক্লিয়াস তৈরি হয়। আর এই যে নিচের নিউক্লিয়াস থেকে, নিচে একটা নিউক্লিয়াস থেকে চারটা নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে এই ছবিটা কাইন্ড অফ এরকম হয়, যে উপরে এখানে আমার চারটা নিউক্লিয়াস আছে, আর নিচে এখানে আমার চারটা নিউক্লিয়াস আছে। ওকে, এইরকম, রাইট? এইরকম হওয়ার পরে এখান থেকে একটা নিউক্লিয়াস আর এখান থেকে একটা নিউক্লিয়াস ঠিক মাঝখানে চলে আসে। এখানে বাকি তিনটা নিউক্লিয়াস উপরে চলে যায়, এখানে বাকি তিনটা নিউক্লিয়াস নিচে চলে আসে। যেমন এই যে, যদি এইটা কোষ হয়, ভ্রূণথলি হয়, তাহলে এটার মধ্যে হয় কি, দুইটা নিউক্লিয়াস এরকম মাঝখানে চলে আসে, আর তিনটা নিউক্লিয়াস এরকম উপরে চলে যায়, আর বাকি তিনটা নিউক্লিয়াস এখানে চলে আসে। ওকে, এরকম, ঠিক আছে? ক্লিয়ার? এটার মধ্যে উপরের যে তিনটা কোষ, এই তিনটা কোষ হচ্ছে প্রতিপাদক কোষ।
মাঝখানে দুটো হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, যেহেতু এখানে দুটো নিউক্লিয়াস আছে এই জন্য দুটাকে আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস বলতেছি। আর নিচের এখানে যে সবচেয়ে মানে নিচের এখানে তিনটা নিউক্লিয়াস দেখতেছো, তিনটা নিউক্লিয়াসের মাঝখানেরটাকে বলা হয় ডিম্বাণু বা এগ। ওকে। আর এটা দুই পাশে দুইটা সহকারী কোষ থাকে যারা হেল্প করতেছে। ঠিক আছে, তাহলে এই মাঝখানের সেলটাকে বলতেছে ডিম্বাণু বা এগ। আর এই যে পাশের দুইটা সহকারী কোষ, তাহলে একটা ডিম্বাণু আর পাশের দুইটা সহকারী কোষ নিয়ে আমরা এগ অ্যাপারেটাস তৈরি হয়। ঠিক আছে, এদেরকে গর্ভযন্ত্র বলা হয়। ওকে। গর্ভযন্ত্র বলা হয় বা এগ অ্যাপারেটাস বলা হয়, এইটা ইন্টারের বইয়ের কনসেপ্ট আমি এখানে বলতেছি। তা এই মানে ইন্টারের এই চ্যাপ্টারটাও এইগুলোর সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। তো টিচাররা এখান থেকে কিছু কোয়েশ্চেন করে ফেলতে পারে, বুঝছো, তখন কিছু বলার নাই। এই জন্য আমি একটু দুটো একসাথে বলতেছি। ঠিক আছে। ওকে। আর মাঝখানে দুটো হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, আর উপরে হচ্ছে এই তিনটা প্রতিপাদক কোষ। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের এই মানে স্ত্রী গ্যামেটোফাইটের নিউক্লিয়াস গুলো সম্পর্কে আলোচনা করলাম। পুং গ্যামেটোফাইটের নিউক্লিয়াস গুলো সম্পর্কে একটু আলোচনা করা বাকি আছে। পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা ছিল? পরাগরেণু ছিল, রাইট? পরাগরেণুর নিউক্লিয়াস হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর একটা হচ্ছে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস আবার দুইটা পুংগ্যামেট তৈরি করে, পুংগ্যামেট 1, পুংগ্যামেট 2। এখন দেখো, এই হচ্ছে পরাগরেণু। এটা যদি পরাগরেণু হয়, পরাগরেণুর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে ফার্স্টে, এরকম। আর পরাগরেণুর দুইটা ত্বক থাকে, একটা হচ্ছে বহিঃত্বক বা এক্সাইন, আর একটা হচ্ছে অন্তত্বক বা ইনটাইন। ঠিক আছে। বহিঃত্বকটা শক্ত থাকে, হ্যাঁ। আর মানে অন্তত্বকটা হচ্ছে নরম থাকে, সেলুলোজ নির্মিত থাকে, পাতলা থাকে। ওকে। তো বহিঃত্বকের মাঝখানে মাঝখানে কিছু পোর্স থাকে, এগুলোকে জার্ম পোর বলা হয়। ঠিক আছে। তো কি হয়, এই যে মাঝখানে যে নিউক্লিয়াসটা আছে এটা ভেঙে, মানে এটা ভেঙে না, মানে এটা থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়। একটা হচ্ছে জনন নিউক্লিয়াস, যেটা হচ্ছে একটা ছোট নিউক্লিয়াস। আর একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, যেটা হচ্ছে একটা বড় নিউক্লিয়াস। ঠিক আছে, একটা বড় নিউক্লিয়াস হয় এরকম। নালিকা নিউক্লিয়াস নিচের দিকে থাকে, জনন নিউক্লিয়াসটা উপরের দিকে থাকে। যখন পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়, তখন এই যে একটা জার্ম পোর থেকে এইরকম ভাবে পোলেন টিউব তৈরি হয়। ঠিক আছে। পোলেন টিউব তৈরি হওয়ার পরে জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস দুইটাই পোলেন টিউবের মধ্যে চলে আসে। সামনে থেকে নালিকা নিউক্লিয়াস আর পিছনে থেকে জনন নিউক্লিয়াস। দেন পোলেন টিউবে আসার পরে এটা হচ্ছে দুইটা গ্যামিটে পরিণত হয়। জনন নিউক্লিয়াস থেকে দুইটা গ্যামিট তৈরি হয়, পুংগ্যামিট 1, পুংগ্যামিট 2। ওকে। তাহলে এই যে স্ত্রী গ্যামেটোফাইটের নিউক্লিয়াস গুলা আর পুং গ্যামেটোফাইটের নিউক্লিয়াস গুলো সম্পর্কে ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে ক্লিয়ার। ওকে। এখন তাহলে আমি একটু নিষেকটা সম্পর্কে বলি, নিষেক বা ফার্টিলাইজেশন সম্পর্কে বলি। নিষেক বা ফার্টিলাইজেশন কখন হবে? যখন আমার পরাগায়নের মাধ্যমে পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পতিত হবে। ঠিক আছে। ধরো এই যে এইটা, এটা হচ্ছে স্ত্রীস্তবক গাইনেসিয়াম, মানে এটা হচ্ছে গর্ভপত্র। দেন এইটার এখানে এসে একটা পরাগরেণু পতিত হলো। এখানে হচ্ছে আমার গর্ভাশয়টা আছে, গর্ভাশয় বা ওভারি আছে। দেন এখান থেকে পোলেন টিউবের মাধ্যমে এইটা আস্তে 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 এখানে চলে আসলো। ঠিক আছে। এখন আমার স্ত্রী রেণুর মধ্যে মানে গর্ভাশয়ের মধ্যে 8টা নিউক্লিয়াস আছে, রাইট? এই যে মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস দুইটা, উপরে হচ্ছে তিনটা প্রতিপাদক কোষ, আর নিচে একটা বড় ডিম্বাণু বা এগ,
আর এটা দুই পাশে দুইটা সহকারী কোষ। ঠিক আছে। এখন আমার এই যে গর্ভাশয় বা ওভারির ভিতরে কখনো নালিকা নিউক্লিয়াসটা ঢুকতে পারবে না, ঢুকতে পারবে শুধুমাত্র দুইটা পুংগ্যামেট। ঠিক আছে। এই যে পুংগ্যামেট ঢুকে কি করে, পুংগ্যামেট ঢুকে প্রথমে একটা পুংগ্যামেট এই ডিম্বাণুকে নিষিক্ত করে বা ফার্টিলাইজড করে, আর আরেকটা পুংগ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে এইখানে গিয়ে নিষিক্ত করে বা ফার্টিলাইজড করে। ঠিক আছে। তাহলে এই যে দেখো দুইটা পুংগ্যামেট যে আমার দুইটা নিউক্লিয়াসকে নিষিক্ত করলো, এই জন্য এটাকে আমরা বলি ডাবল ফার্টিলাইজেশন বা দ্বি নিষেক। ঠিক আছে। দুইটা পুংগ্যামেট যেহেতু দুইটা নিউক্লিয়াসকে এভাবে নিষিক্ত করলো, এই জন্য আমরা এটাকে দ্বি নিষেক বলি বা ডাবল ফার্টিলাইজেশন বলি। ঠিক আছে। এখন তাহলে দেখো তো, মাঝখানে যেহেতু হচ্ছে আমার আহ হ্যাঁ, মাঝখানে যেহেতু এখন তিনটা নিউক্লিয়াস আছে, তাহলে এটাকে আমরা ট্রিপ্লয়েড বলতে পারি না? ট্রিপ্লয়েড বলতে পারি। এই ট্রিপ্লয়েডটা হচ্ছে শস্য। ওকে। বীজের ভিতরে যে শস্য থাকে সেটা হচ্ছে ট্রিপ্লয়েডটা, সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে এটা পুংগ্যামেট নিয়ে। আর এই যে ডিম্বাণু আর শুক্রাণু বা ডিম্বাণু আর পুংগ্যামেট মিলে এখানে তৈরি করলো জাইগোট। ওকে। বাকিটুকু হয়ে যাবে নিউসিলাস টিস্যু বা পোষক টিস্যু, ভ্রূণ পোষক টিস্যু বা নিউসিলাস টিস্যু, যারা ভ্রূণ বা জাইগোটটাকে আস্তে আস্তে আহ পুষ্টি দিবে। ঠিক আছে। আচ্ছা। আর এই যে বাকি যে কোষগুলো আছে প্রতিপাদক কোষ, এরা বিনষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট, পুংস্তবক, স্ত্রী স্তবক, ফার্টিলাইজেশন। ক্লিয়ার জিনিসগুলা? ক্লিয়ার হলে আমি জাস্ট তোমাদেরকে একবার একটু ছবি দেখাবো কিছু। আচ্ছা, আই গেস ক্লিয়ার। তাহলে আমি একটু হচ্ছে আহ ছবিতে চলে যাই, রাইট? হ্যাঁ। দেখো, এখানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম এই যে দেখো, এই যে ডিম্বকের মধ্যে এই যে এই জিনিসটা ডিম্বক, ডিম্বকের মধ্যে এই যে এখানে আছে আমার ভ্রূণথলি, মাঝখানে উপরের দিকে তিনটে প্রতিপাদক কোষ, মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস, আর নিচে হচ্ছে এটা বলে আমি ডিম্বাণু, তার দুই পাশে সহকারী কোষ। এই সবগুলাকে একসঙ্গে ভ্রূণথলি বলতেছি। ঠিক আছে। আর এটা ডিম্বকের দুইটা ত্বক থাকে, একটা অন্তত্বক একটা বহিত্বক। আহ হ্যাঁ, এই দেখো, একটা হচ্ছে অন্তত্বক একটা হচ্ছে বহিত্বক। ঠিক আছে। আর এই যে একটা জায়গায় ত্বকগুলা ইনকন্টিনিউয়াস নাই, এটাকে বলি ডিম্বক রন্ধ্র। ঠিক আছে। এক জায়গায় এসে আমার এই যে ডিম্বক নাড়ি আসতেছে, ডিম্বক নাড়ি এসে যেখানে আমার ডিম্বকের সাথে যুক্ত হচ্ছে, ডিম্বক বা ওভিউলের সঙ্গে যুক্ত হচ্ছে, এইটাকে বলতেছে ডিম্বক নাভি। ঠিক আছে। লাইক মনে করো যখন হচ্ছে আমাদের মায়ের নাভি এসে আহ সন্তানের সাথে যুক্ত হয় না, কোথায় যুক্ত হয় মানে মায়ের অমরা বা প্লাসেন্টা এসে সন্তানের নাভির সাথে যুক্ত হয়, রাইট? তাহলে এখানেও ডিম্বক নাড়িটা এসে ডিম্বক বা ওভিউলের নাভির সাথে যুক্ত হবে। ঠিক আছে। আর এই যে এর উপরে হচ্ছে ডিম্বক মূল। ওকে। এরপরে ইন্টার বই একটা এই কনসেপ্ট আছে যে নিষেক বা ফার্টিলাইজেশনের পরে গর্ভাশয় বা ডিম্বাশয়ের বিভিন্ন অংশ কিভাবে পরিবর্তন হবে। জিনিসটা পড়ে রাখতে পারলে ভালো, কারণ একটা ইন্টারের জন্য, তারপরে হচ্ছে ইন্টারের পরের অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমাদের সময় এই জন্য দুই একটা দিয়ে দিতেই পারে, অস্বাভাবিক কিছু না। ঠিক আছে। তো গর্ভাশয় ফলে আমি এই জন্য এটা পিডিএফ এ অ্যাড করছি, যে যদি তোমাদের সব পড়া শেষ হয়ে যায় 99 বইয়ে, তাহলে এই জিনিসটা একবার দেখে নিতে পারো, যেহেতু এসএসসির সময় তোমাদের 99 বই ভালো করে পড়া হয়েই গেছে। তো এই জিনিসগুলো দেখে নিতে পারো যে কোন জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, সহকারী কোষ বা সিনার্জিট নষ্ট হয়ে যাবে, তারপর প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোডাল সেল নষ্ট হয়ে যাবে, ডিম্বাণু বা এগ তৈরি করবে ভ্রূণ বা এমব্রায়ো। তারপরে হচ্ছে এই মাঝখানে যে সেকেন্ডারি নিউক্লিয়াস গুলো ছিল তারা কি তৈরি করবে, শস্য বা এন্ডোস্পার্ম তৈরি করবে, ট্রিপ্লয়েড শস্য তৈরি করতেছে। ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে গর্ভাশয়, গর্ভাশয় ফলে পরিণত হবে, গর্ভাশয়ের যে ত্বকটা আছে তারা ফলের ত্বকে পরিণত হবে, ডিম্বক পরিণত হবে বীজে। ঠিক আছে। ডিম্বকের বহিত্বক টেস্টা বা বীজের বহিত্বক হবে, তারপর ডিম্বকের অন্তত্বক বীজের অন্তত্বক হবে। এই এই
চার্টটা একটু পড়ে ফেলতে পারো। ঠিক আছে। আর হচ্ছে এই যে দেখো এখানে ফুলের ছবিটা তোমাদের বইয়েও আছে। এখান থেকে যে এই যে পরাগ, উম, মানে পুংকেশরের পরাগধানী, পুংদণ্ড, এই জিনিসগুলো আমার দেখানো হয়েছে। তারপরে এই যে এটাকে যদি আমি কাটি, কেটে উপর থেকে দেখি তাহলে কিভাবে দেখবো, এটার মাঝখানে হচ্ছে কিছু পরাগরেণু থাকবে। পরাগরেণু কোথা থেকে আসবে, স্পোরিয়াল সেল থেকে আসতেছে, আর স্পোরিয়াল সেল কিভাবে ভাঙতেছে বলা হয়ে গেছে অলরেডি। তো এই জন্য পরাগ রেণুটা এভাবে বললাম। ঠিক আছে। তারপর আরেকটা ছবি আছে, দেখো পরাগ রেণুর একটা ছবি আছে। পরাগ রেণুটাকে যদি কাটি, এর ত্বকটা হচ্ছে এক্সাইন আর ভিতরের ত্বকটা হচ্ছে ইনটাইন। মাঝখানে কিছু রন্ধ্র থাকে, সেগুলোকে বলা হয় জনন ছিদ্র বা রেণুরন্ধ্র। এখান থেকে হচ্ছে পোলেন টিউব আসে। পোলেন টিউবের সামনের দিকে নালিকা নিউক্লিয়াস থাকে, পিছনে দুটো দুইটা পুংগ্যামিট থাকে। ঠিক আছে, তাহলে জিনিসগুলো আই গেস ক্লিয়ার। ওকে। তাহলে উদ্ভিদ প্রজনন মোটামুটি ক্লিয়ার করতে পারছি আমার মনে হয়। উদ্ভিদ প্রজননের মধ্যে কি আর কারো কোনো সমস্যা আছে? না, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আর কোনো সমস্যা নাই। তাহলে আমরা হচ্ছে এখানে আর যত ধরনের উদাহরণ আছে এগুলো মাস্ট। আমি আর কয়বার করে বলবো জানি না, কয়বার করে বললে তোমরা বুঝবা যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু মাস্ট। আচ্ছা ঠিক আছে। এইবার ধরো এই যে আমার যে আহ তাহলে আমার কোন গ্যামিটোফাইটের ফার্স্ট সেল ছিল পরাগরেণু? স্ত্রী গ্যামেটোফাইটের ফার্স্ট সেল ছিল স্ত্রীরেণু বলা যায়, অথবা ডিম্বাণু বলতে পারবা। দেন তারা মিলে জাইগোট তৈরি করতেছে। এখন একটা নতুন যে উদ্ভিদ তৈরি হচ্ছে, নতুন উদ্ভিদ ডিপ্লয়েড হবে, রাইট? তাহলে ওই নতুন উদ্ভিদের ফার্স্ট ডিপ্লয়েড সেল কোনটা বলো তো? নতুন উদ্ভিদটার ফার্স্ট ডিপ্লয়েড সেল কোনটা? জাইগোট, ভেরি গুড। তাহলে স্পোরোফাইটের ফার্স্ট কোষ হবে হচ্ছে জাইগোট। ওকে। তাহলে কোন দশার ফার্স্ট কোষ কোনটা, এটা ইনশাল্লাহ আমার স্টুডেন্টরা একটাও ভুল করবে না। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর শস্য কোষগুলো ট্রিপ্লয়েড, এটা তো বলা হয়েই গেছে। তাহলে আমার হচ্ছে এই যে উদ্ভিদ প্রজনন মোটামুটি শেষ। এখানে মেইনলি আমার চ্যালেঞ্জটা ছিলই উদ্ভিদ প্রজননটা তোমাদেরকে বোঝানো, আই গেস বোঝানো শেষ। এবার হচ্ছে প্রাণীর প্রজননে আসি। প্রাণীর প্রজনন দুই ধরনের হতে পারে, অযৌন প্রজনন, যৌন প্রজনন। ঠিক আছে। তো অযৌন প্রজননের মধ্যে কি কি ধরনের আছে? নিম্ন শ্রেণীর প্রাণীতে এটা হয়, বুঝছো? মুকুলোদ্গম, বিভাজন, খণ্ডায়ন, এগুলো নিম্ন শ্রেণীর প্রাণীতে হয়। আর যৌন প্রজনন হয় উচ্চ শ্রেণীর প্রাণীতে, যেমন মানুষের মধ্যে। এখন ধরো মানুষের মধ্যে যদি অযৌন প্রজনন হইতো তাহলে কি হইতো বলতো তো? তোমার একটা চুল ছিঁড়ছে, ওই চুল থেকে নতুন একটা তুমি হয়ে গেছো। ধরো এই যে অর্ণ, অর্ণ সে মেসেজ দিলা, আমার একটা ক্লাসমেটের নাম জাইগোট। আচ্ছা ঠিক আছে, অর্ণ, ধরো তোমার মানে সবার যৌন প্রজনন দিয়ে বংশ বিস্তার হয়, তোমার শুধু একার অযৌন প্রজনন দিয়ে বংশ বিস্তার হয়। তো তোমার কিভাবে বংশ বিস্তার হবে জানো? তোমার একটা চুল ছিঁড়বে, ওই চুল থেকে একটা অর্ণ তৈরি হবে। তোমার যদি 100টা চুল ছিঁড়ে, তাহলে তোমার 100টা অর্ণ তৈরি হয়ে যাবে। তাহলে তোমার হাত কেটে গেছে, ওই হাত থেকে আরেকটা অর্ণ তৈরি হয়ে যাবে, বুঝছো? তো আলহামদুলিল্লাহ আমাদের এরকম না। আমাদের অযৌন প্রজনন নাই। তো এরকম, হ্যাঁ, ইয়েস, এটাই ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে আহ, অযৌন প্রজনন, যেটা নিম্ন শ্রেণীর প্রাণীতে হয়। আর উচ্চ শ্রেণীর প্রাণীতে তাহলে কি হয়? যৌন প্রজনন হয়। ইনশাল্লাহ এটা কখনোই ভুল হওয়ার কথা না। তারপরে হচ্ছে নিষেক কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে বহির্নিষেক, একটা হচ্ছে অন্তর্নিষেক। ঠিক আছে। এখন আমি জানি তোমরা সবাই অনেক ম্যাচিওর্ড। এখন আমি আহ আচ্ছা, শামস রাফসান, এই ক্লাসের মধ্যে তোমার অন্য কারোর সঙ্গে ফাইজলামি করতে হবে না, ফাইজলামি করতে হলে আমার সাথে করো। বুঝতে পারছো? সবাই এখানে কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করতেছে। আচ্ছা, যাই হোক, কি জানি বলতেছিলাম, ভুলে গেলাম। রাফসানের দোষ। এখন নেক্সট আমি যেটা আজে বাজে উদাহরণ দিব সেটা রাফসানের নাম দিয়ে উদাহরণ দিব, তারও। আচ্ছা,
তো হ্যাঁ, আমি জানি সবাই এখানে খুবই ম্যাচিওর। তো আমি সাইন্টিফিক কথাবার্তা বলবো। যেহেতু হিউম্যান রিপ্রোডাকশন নিয়ে কথা বলা হচ্ছে, এখানে কেউ হচ্ছে আহ কি বলে, মানে ধরো মুখ টিপে হাসাহাসি করতেছে, আল্লাহ হা হা হা, কি বলতেছে আপু, এগুলা করা যাবে না। তারপরে হচ্ছে এই যে চ্যাটের মধ্যে উড়ে ভাসায় দিব, আরে ইয়েস, আজকে একটা কি টপিক নিয়ে আপু কথা বলতেছে, ওয়াও, এরকম করা যাবে না। সবাই আমরা ম্যাচিউরড, আমরা একটা সাইন্টিফিক প্রসেস নিয়ে কথা বলবো। সো তোমাদেরকে যদি আমার বুঝাইতে হয়, তোমাদেরও বুঝার আগ্রহ থাকতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তোমরা অনেক ম্যাচিওর, তো এসএসসি দিয়ে ফেলছো না, অবশ্যই ম্যাচিওর। আচ্ছা, তাহলে আসো, আমরা বলতেছিলাম হচ্ছে অন্তর্নিষেক আর বহির্নিষেকের কথা। ঠিক আছে? ধরো মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষের ক্ষেত্রে অন্তর্নিষেক হয়। মানুষের ক্ষেত্রে যেগুলো হয় সেগুলো হচ্ছে খুব উন্নত প্রসেস, বুঝছো? তো অন্তর্নিষেক হয়। অন্তর্নিষেক কি হয়, যে আহ ধরো প্ল্যান্টের ক্ষেত্রে যেটা হয়, প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, স্ত্রী স্তবকের মধ্যে এসে পুংস্তবক পতিত হয়, দেন স্ত্রী স্তবকের ভিতরে গিয়ে এসে পরাগরেণুটা এগ বা ডিম্বাণুকে ফার্টিলাইজ করতেছে, রাইট? মানুষের ক্ষেত্রে তো এটাই হয়, যে মানে পুং গ্যামেট এনি হাউ ভিতরে প্রবেশ করে স্ত্রী গ্যামেটকে ফার্টিলাইজ করতেছে, রাইট? ওকে, তাহলে বডির ভিতরে হচ্ছে এই ফার্টিলাইজেশনটা। আবার রুই মাছের ক্ষেত্রে কি হয় বলো তো? রুই মাছের ক্ষেত্রে হয় কি, রুই মাছ, যে স্ত্রী রুই মাছ থাকে, স্ত্রী রুই মাছ ফার্স্ট একটা ডিম পেড়ে দেয়, এরকম ডিম পেড়ে দেয়, যে ডিমটা থাকে ফার্স্টে হ্যাপ্লয়েড, বুঝছো? এরপরে কি হয়, এই পানির মধ্যে ডিম ছেড়ে দেয়, ডিমটা থাকে হ্যাপ্লয়েড। আর এই যে পরে পুরুষ যে রুই মাছ থাকে, পুরুষ রুই মাছ এসে এই হ্যাপ্লয়েড ডিমটার উপরেই তার স্পার্ম বা পুংগ্যামেটকে ছড়ায় দেয়। দেন এইটাও হচ্ছে একটা হ্যাপ্লয়েড। তার আলটিমেটলি এই হ্যাপ্লয়েড আর এই হ্যাপ্লয়েড মিলে ডিপ্লয়েড তৈরি হয়। আর এই ডিপ্লয়েডটা হচ্ছে তো জাইগোট। তাহলে এই জিনিসটা হচ্ছে মাছের বডির বাইরে, এই জন্য এটাকে বলা হয় বহির্নিষেক। ক্লিয়ার? এক্সটার্নাল ফার্টিলাইজার। ওকে। আচ্ছা, তো তাহলে উন্নত কোনটা? অবশ্যই অন্তর্নিষেক, যেটা মানুষের সাথে মানুষ মানে মানুষের যেটাই হয় সেটাই হচ্ছে সবকিছু সবসময় উন্নত। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে এখানে আহ তেমন কিছু পড়ার মতো বলতে হচ্ছে অম্র বা প্লাসেন্টা পড়তে পারো। আচ্ছা, আরেকটা জিনিস, যে গর্ভাবস্থা কত সপ্তাহ পর্যন্ত থাকে? 38 থেকে 40 সপ্তাহ। ঠিক আছে? অবশ্যই ওই জেমসের গান দিয়ে 10 মাস 10 দিন পেটে ধরে এই এই কনসেপ্ট থেকে বেরোয় আসতে হবে। মেইনলি 38 সপ্তাহের মধ্যে একটা টার্ম বেবিকে মানে জন্ম দেওয়া হয়। আর 38 থেকে 40 সপ্তাহ হাইয়েস্ট, এটা হচ্ছে নর্মাল প্রেগনেন্সি টাইম। ঠিক আছে? আচ্ছা, এই টাইমটা জানতে হবে। আর তারপর অমরা প্লাসেন্টা, এইটা কত সপ্তাহের মধ্যে গঠিত হয় বলো তো দেখি? নিষেকের কয় সপ্তাহ পরে অম্র বা প্লাসেন্টা তৈরি হয়? 12 সপ্তাহ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট এপিসোড। ঠিক আছে? আচ্ছা, অনেক ডিফারেন্ট মাছের ডিফারেন্ট রকম, বাট বেশিরভাগ মাছেরই হচ্ছে এরকম এক্সটার্নাল ফার্টিলাইজেশনই হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে হচ্ছে এইখানে আর তেমন কিছু পড়ার দরকার নাই। অমরার বা প্লাসেন্টার কাজটা পড়তে পারো, ফিটাল মেমব্রেন এর কাজ পড়তে পারো। তারপরে হচ্ছে এই যে 40 সপ্তাহ বা 38 থেকে 40 সপ্তাহের পরে গর্ভবতী মায়ের কি কি হরমোন সিক্রেট শুরু হয় এটা জানতে পারো। মানে হরমোন সিক্রেট হয় মেইনলি অ্যান্টেরিয়র পিটুইটারি অথবা অগ্র পিটুইটারি আর অম্ল বা প্লাসেন্টা থেকে। ঠিক আছে? এরপরে এইডস, এইডস এর ফুল ফর্ম জানবা। তারপরে হচ্ছে এইডস রোগটা কখন আবিষ্কৃত হয় এটা জানবা। তারপরে হচ্ছে এইটার কি বলে, এইচআইভির ফুল ফর্মটা জানবা। মোটামুটি এতটুকু জানলেই এনাফ। আর আর তেমন হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে কিছুই নাই। এটা মোটামুটি আমাদের শেষ। তো এখন তাহলে আচ্ছা, আর আরেকটা জিনিস আমি আমি একটু জিনিস কিছু মিস করে গেছি পরাগায়ন মাঝখান দিয়ে। মানে আমি হচ্ছে স্ত্রীস্তবক পুংস্তবক পড়ানোর পরে ওগুলোর গ্যামেটোফাইটে চলে গেছে দেখে পরাগায়নটা একটু মিস হয়ে গেছে। তো পরাগায়ন বা পলিনেশনটা একটু বলি। মেইনলি পরাগায়ন ক ধরনের? দুই ধরনের।
স্বপরাগায়ন আর পরপরাগায়ন। এখন যদি একই ফুলে বা একই গাছের দুইটা ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন হয় তাহলে এটা স্বপরাগায়ন, নিজেকে নিজে পরাগায়ন করতেছে। আর পরপরাগায়ন হচ্ছে একই প্রজাতির দুইটা ভিন্ন উদ্ভিদের মধ্যে। ঠিক আছে? তো স্বপরাগায়ন পরপরাগায়নের ডিফারেন্স পড়ে আসছো, এটা একবার পড়ে ফেলবা। আর এটার উদাহরণগুলো অবশ্যই মাস্ট পড়তে হবে। তারপরে হচ্ছে এই যে পরাগায়নের মাধ্যম, পরাগায়নের মাধ্যম কি কি হইতে পারে? বায়ু হইতে পারে, পতঙ্গ হইতে পারে, প্রাণী হইতে পারে, পানি হইতে পারে। তো দেখো পতঙ্গ পরাগী যে ফুলগুলো আছে এগুলা কেমন হইতে হবে? পতঙ্গ আকৃষ্ট করতে হবে, তাই না? পতঙ্গকে যদি আকৃষ্ট করতে হয় তাহলে ফুলগুলা একটু বড় হইতে হবে, সুন্দর হইতে হবে। সুন্দর হইতে হলে কি হইতে হবে? তাদেরকে কালারফুল হইতে হবে, তাই না? তারপরে এখন দেখো মৌমাছিগুলা কেন ফুলে বসে? মধু সংগ্রহ করতে। এখন যদি ফুলের মধ্যে মধু থাকে তাহলে এই ফুলের মধ্যে মৌমাছি আসার সম্ভাবনা বেশি, আর মৌমাছির মাধ্যমে পরাগায়ন হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে পতঙ্গ পরাগী ফুলগুলা বড় হয়, রঙিন হয়, মধুগ্রন্থি যুক্ত হয়, এবং এদের পরাগরেণুর গর্ভমুণ্ড আঠালো হয় আর সুগন্ধযুক্ত হয়, যাতে ইজিলি তারা মানে পতঙ্গের পায়ে বা যে কোনো পাখায় যে কোনো জায়গায় ইজিলি আঠা দিয়ে লেগে যেতে পারে। লেগে গেলে তাহলে সে পরাগায়ন হওয়া ইজি হবে। তাহলে এই পতঙ্গ পরাগী ফুলগুলোর উদাহরণ জবা, কুমড়া, সরিষা, এগুলা পড়তে হবে। ঠিক আছে? এরপর বায়ু পরাগী। এখন দেখো বায়ু পরাগী যে ফুলগুলো আছে এগুলা কি হইতে পারে? বায়ুর সাথে উড়ে গিয়ে পরাগায়ন হবে, বায়ুর সাথে উড়ে যাবে। এখন দেখো, ধরো আমি তোমাদের থেকে একটু উদাহরণ নেই, দেখি, আমি র্যান্ডম বলতেছি, কাউকে মোটা চিকন বলতেছি না, কেউ কাউকে বডি শেমিং করবা না, ঠিক আছে? আচ্ছা, আহ ধরো এই যে লাস্ট কোয়েশ্চেন কি করছো? সাজিদ। ঠিক আছে, তাহলে সাজিদ একজন, আর ধরো জামিউল একজন। ধরো ধরে নিলাম সাজিদ হচ্ছে, জামিউলের নাম বড় বেশি, সাজিদের নাম ছোট। আচ্ছা তাইলে ধরে নেই জামিউল হচ্ছে একটু মোটা সোটা, ঠিক আছে, আর সাজিদ হচ্ছে একটু চিকন করে। ঠিক আছে? ধরো এই যে, ধরো এইটা হচ্ছে সাজিদ, আর এইটা হচ্ছে জামিউল। ঠিক আছে? তাহলে আমাকে বলো তো বাতাস আসলে কে উড়ে যাবে, সাজিদ নাকি জামিউল? বাতাস আসলে কে উড়ে যাবে, সাজিদ নাকি জামিউল? সাজিদ, 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 ভেরি গুড। ঠিক আছে। না, তোমার মোটা পা দেখে আমি এরকম ভাবে আঁকছি, জামিউল। আচ্ছা তাহলে সাজিদ উড়ে যাবে, তাই না? তার মানে কি, বায়ু পরাগী হইতে হলে ফুলগুলাকে হালকা হইতে হবে। ঠিক আছে? তাহলে বায়ু পরাগী ফুলগুলো হালকা হবে, ওর মধুগ্রন্থি লাগবে না, কারণ মধুগ্রন্থি অ্যাড করতে হলে কি, ফুলটা একটু ভারী হয়ে যাবে, এর পরাগরেণু গুলো উঠতে আহ কষ্ট হবে, মানে সহজে উঠতে পারবে না, ভাসতে পারবে না বাতাসে। হ্যাঁ, আর গর্ভমুণ্ড অবশ্যই আঠালো হইতে হবে যাতে ইজিলি সেই গর্ভমুণ্ডের সাথে স্টাক হয়ে যেতে পারে পরাগরেণুটা। ঠিক আছে? আর ফুলের সুগন্ধ না থাকলেও চলবে, মধুগ্রন্থি না থাকলেও চলবে, কারণ এরা বায়ুর মাধ্যমে উড়ে উড়ে চলে যাবে, যেমন ধান। আচ্ছা, তাহলে পানি পরাগী ফুল, পানি পরাগী ফুলের মধ্যেও, ফুলের ক্ষেত্রেও এখন বলো সাজিদা জামিউলের মধ্যে পানির মধ্যে ভাসবে কে ইজিলি? সাজিদ নাকি আহ ই জামিউল? কে? হ্যাঁ, সাজিদ। ইজিলি পানির মধ্যে ভাসবে হচ্ছে সাজিদ। তাহলে আমার পানি পরাগী হইতে হইলেও কি পানিতে ইজিলি ভাসতে হবে, তাহলে ওর হালকা হইতে হবে। ফুলগুলো যত ক্ষুদ্র হবে তত 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 ইজিলি তারা পানিতে ভাসতে পারবে। ঠিক আছে? তাহলে এই ফুলগুলা হচ্ছে পানি পরাগী ফুলগুলা, ক্ষুদ্র হয়, হালকা হয়, এবং এদের ফুলের মধ্যে কোনো সুগন্ধ না থাকলেও চলে। ঠিক আছে? আর একটা ইন্টারেস্টিং জিনিস হয়, স্ত্রী পুষ্পের বৃন্ত অনেক লম্বা হয়। ঠিক আছে? আর পুং পুষ্পের বৃন্ত খুবই ছোট হয়। তো পুং পুষ্প কি হয়, মানে এই পানি পরাগী ফুলগুলার মানে ছেলেগুলা হয় হচ্ছে ঘর জামাই, বুঝছো? ঘর জামাই কি হয়, এদের যখন হচ্ছে এই যে কি বলে, এদের যখন ফার্টিলাইজেশনের পিরিয়ড আসে তখন তারা নিজে থেকে এই যে বাসা ছেড়ে দেয় বা বৃন্ত থেকে আলাদা হয়ে যায়। ঠিক আছে? বাসা ছেড়ে দিয়ে সে খুঁজতে থাকে একটা মেয়ে, মেয়ে পুষ্প কোথায় আছে বা স্ত্রী পুষ্প কোথায় আছে খুঁজতে থাকে। যখন এটা স্ত্রী পুষ্প পায় তখন ওই স্ত্রী পুষ্পের কাছে গিয়ে পরাগায়ন ঘটায়। ঠিক আছে? তো ওরা হচ্ছে ঘর জামাই বা ভ্যাগাবন্ড। ওরা কি হয়, ওরা মানে যখন ওদের এইজ হয় তখন ওরা বাসা থেকে বের হয়ে গিয়ে মেয়ে খুঁজে, তাই যখন মেয়ে পায় তখন তার কাছে গিয়ে ফার্টিলাইজেশন করে ফেলে। ঠিক আছে? যেমন পাতা শাওলা। ওকে। আর প্রাণী পরাগী,
তাহলে প্রাণী পরাগে আছে হচ্ছে আহ কদম, শিমুল, কচু। ওরা মোটামুটি একটু বড় বড় ধরনের ফুলই হয়, সাজানো ফুল থাকে, দেখতে আকর্ষণীয় হয়, যাতে যে কোনো প্রাণী এটার প্রতি আকৃষ্ট হয়ে ইজিলি পরাগায়ন করতে হেল্প করতে পারে। ঠিক আছে, আর সুগন্ধ থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে পরাগায়ন পড়ানো শেষ। এই চ্যাপ্টারে আর কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা? ওরে বাবা, তোমরা দেখি এখানে হচ্ছে ফিজিক্স এ আলোচনা বসাই দিছো। আমি জাস্ট একটা সিম্পল কথা বলছি, এত বেশি মানে ফিজিক্স পড়াওয়ালা মানুষজন, তোমরা বায়োলজি ক্লাসে ফিজিক্স এত চিন্তা করো না। আচ্ছা, আর কারো কোনো সমস্যা নেই, এইচআইভি স্ট্রাকচার অতটা বেশি লাগবে না। হ্যাঁ মুফিদ, বলো কি কোয়েশ্চেন। মুফিদ, তুমি দরকার হলে মাইকটা এখন আনমিউট করে বলতে পারো। হ্যাঁ তিশা, ক্লাস প্রায় শেষ। প্রথম দিকে থ্রি নিউক্লিয়াস কন্টেইনিং ফার্স্ট সেল কোনটা জিজ্ঞেস করেছিল? থ্রি নিউক্লিয়াস কন্টেইনিং ফার্স্ট সেল কোনটা জিজ্ঞেস করি নাই তো। আচ্ছা, থ্রি নিউক্লিয়াস কন্টেইনিং ফার্স্ট সেল যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমার শস্য বা এন্ডোস্পার্ম। এটা বাট আমার মনে পড়তেছে না তো আমি এটা জিজ্ঞেস করছি কিনা। যাই হোক। আচ্ছা, ঠিক আছে তাহলে। আর হয়তো কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে হচ্ছে আম আমার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের মতো মোটামুটি ক্লাস এখানেই শেষ। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা, আর কালকে ডিফিউশন প্রেসারটা আমি একটু আরেকবার আজকে দেখাই দিয়ে দিই, ধরো। অনেকে ডিফিউশন প্রেসার করে করে আমাকে জ্বালায় খেয়ে ফেলছো। যদিও আমি ক্লাসের মধ্যে বলছি যতটুকু বলছো ওর চেয়ে বেশি লাগবে না, বাট স্টিল তোমাদের অনেক বোঝার ইচ্ছা থাকলে আমি এখন বুঝাই দিচ্ছি। দেখো 2 মিনিট লাগবে বুঝাইতে। ধরো দুইটা সেল আছে, এটা হচ্ছে এ সেল, এটা হচ্ছে বি সেল। ঠিক আছে, তো ধরো এ সেলের মধ্যে প্রেসার 15 আছে, আর বি সেলের মধ্যে প্রেসার 15 আছে। তাহলে এ সেল থেকে বি সেলের দিকে বা বি সেল থেকে এ সেলের দিকে কোনো লেনদেন হবে না। ঠিক আছে, শেষ, এরা ইকুইলিব্রিয়ামে আছে বা সাম্যাবস্থায় আছে। তো ধরো বাই এনি চান্স আমি বি সেল থেকে কিছু প্রেসার নিয়ে নিছি, বি সেলের এখানে হঠাৎ করে প্রেসার 13 হয়ে গেছে, আর ওর এখানে প্রেসার 15 হয়ে গেছে। এখন ধরো দেখি তো লাস্ট মেসেজ কে কে দিছো, তার নিয়ে একটু গল্প বানাই। লাস্ট মেসেজ দিছো মুফিদ আর হচ্ছে অর্পণ। আচ্ছা, তাহলে ধরো এ হচ্ছে অর্পণ আর বি হচ্ছে মুফিদ। ঠিক আছে, ধরো তোমাদের আহ দুজনকে একটা কাজ করতে দেওয়া হয়েছে। তো মুফিদ আর অর্পণ দুজনে হচ্ছে আহ কাজ করতেছো। হঠাৎ করে এই যে বি ছিল কে, মুফিদ ছিল না। আচ্ছা, বি মুফিদ ছিল, ধরে নেই বি মুফিদ ছিল, তো মুফিদের হঠাৎ করে কাজ কমে গেছে। ঠিক আছে, এখন পাশে তো অর্পণ আছে, অর্পণ কি বলবে, হ্যাঁ তুই দাঁড়া থাকবি কেন, তুই আমার থেকে আরো একটু কাজ নিয়ে নে। ঠিক আছে, অথবা মুফিদ যদি ভালো হয়, মুফিদ কি বলবে, মুফিদ বলবে অর্পণ তোর তো বেশি কাজ, আমার তো কম কাজ, আমাকে একটু দে, আমিও একটু কাজ করি। তারপরে কি হবে, অর্পণ থেকে মুফিদের কাছে কাজ যাবে বা প্রেসার যাবে। ঠিক আছে, যাবে। যাওয়ার ফলে কি হবে, ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ না পর্যন্ত তাদের দুজনের কাজ আবার সমান হবে। ওর এখানে যদি এক প্রেসার এখানে চলে যায় তাহলে ও হবে 14, ও হবে 14, দুজনে আবার ইকুইলিব্রিয়ামে চলে আসলো। তাহলে এখন আর একজন আরেকজনের কাছে কাজ ভাগাভাগি করবে না। ঠিক আছে, ইকুইলিব্রিয়ামে থাকবে, এই কাজটা তারা করতে থাকবে। ঠিক আছে, আবার যদি কোনোভাবে অর্পণের কাজ কমে 12 হয়ে যায়, তখন কি করবে, মুফিদ আবার ওর থেকে একটু কাজ উম, অর্পণকে দিয়ে দিবে।
ঠিক আছে, ধরো মুফিদের হচ্ছে এখন 14 আছে, আর ওর হচ্ছে 12 আছে। তখন কি হবে? অর্পণ আবার কাজ নিয়ে নেবে, অর্পণের কাজ 13 হয়ে যাবে, মুফিদের কাজ 13 হয়ে যাবে, তারা আবার ইকুইলিব্রিয়ামে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই যে ধরো যে কোনো একটা সাবস্টেন্স একটা সেলের মধ্যে যেই চাপ দিচ্ছে, নর্মালি এই যে 15 চাপ, এটা হচ্ছে ব্যাপন চাপ বা ডিফিউশন প্রেসার। যখন ব্যাপন চাপের ডিফারেন্স হবে, মানে একটা সেলের কম একটা সেলের বেশি, ব্যাপন চাপ একটা সেলের কম একটা সেলের বেশি, যদি এরকম হয়, ডিফারেন্স হয়ে যায়, ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয়, তখনই তারা গিয়ে ব্যাপন করবে। ব্যাপন করে তারা আবার ইকুইলিব্রিয়ামে আসবে, সমান করবে। আবার যদি ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয়, তারপরে আবার ব্যাপন করবে, আবার ব্যাপন করে আবার ইকুইলিব্রিয়ামে আসবে। এবার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে এবার? আচ্ছা, ঠিক আছে, তাহলে আই গেস আর কারো কোনো ব্যাপন চাপ ঘাটতি এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, ইনশাল্লাহ তাহলে ক্লাস আজকে ভালো হয়েছে। পড়াশোনা করো, পরীক্ষার তো আর বেশি বাকি নাই। তাহলে হচ্ছে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে নেক্সট আমার কতদিন পরে আবার দেখা হয় আমি জানি না, কাজ আমি বললাম আমার যেহেতু হচ্ছে এক্সাম চলতেছে। সো ইনশাল্লাহ ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাও। ঠিক আছে? আচ্ছা, ওকে। এনডিসি তে এক্সামে স্মার্ট ওয়াচ নিতে দেয় কিনা, আমি তো এনডিসি তে এক্সাম দেই নাই ভাইয়া, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। কিন্তু সার্কুলার পড়ে নাও। আমার জানা মতে স্মার্ট ওয়াচ নিতে দেওয়ার কথা না, নিতে না দেওয়ারই কথা। হলে হচ্ছে ঘড়ি থাকার কথা। ওকে। বাকি চ্যাপ্টার কবে কি হয় আমি এখনো জানি না। বাট হচ্ছে তোমরা পড়ো মন দিয়ে, ইনশাল্লাহ সব ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ।